৩৪ জুলাই ফ্যাসিবাদের বিদায়কে কেবলমাত্র অভ্যুত্থান নয়, তার চেয়েও বেশি কিছু মনে করেন স্বৈরাচারী হাসিনা সরকার এবং তাদের বিদেশি দোসরদের হাতে দীর্ঘদিন গুম থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রত্যাশিত রাষ্ট্র নির্মাণে রাষ্ট্রে আমূল সংস্কার জরুরি জানালেও সেই সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জটিলতা বাড়বে বলেও মনে করেন বিএনপির এই নেতা। মাহবুব সৈকতের রিপোর্ট। শত শহীদের রক্তস্নাত পথ ধরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন এক বাংলাদেশ। বিশ্লেষকদের মতে স্বৈরাচারী হাসিনা সরকার আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ধরে রাখতে গেল ১.৫ দশকে গণতান্ত্রিকামী মানুষের উপর এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যা করেনি, আর এজন্য ব্যবহার করেছে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকা মানুষের মনে ভয় ধরিয়ে দিতে যে সকল অগণন মানুষকে গুম করা হয়েছিল তাদেরই অন্যতম সালাউদ্দিন আহমেদ। অভ্যুত্থান পরবর্তী বিষয়ে এ নিয়ে কথা হয় তার সাথে। দেশ ফেরা উন্মুক্ত হয়েছে, আমি এটাকে অভ্যুত্থানের চেয়ে বেশি কিছু বলতে চাই। এটা একটি রক্তাক্ত বিপ্লব, শত সহস্র শহীদের রক্তস্নাত বাংলাদেশ। এখন এই বিপ্লবকে সফল করতে হবে, সার্থক করতে হবে, অর্থবহ করতে হবে প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে। এমনভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে যাতে কোনোদিন আর এই দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরশাসকের জন্ম না হয়। বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগ দেশের সংবিধানকে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছে অভিযোগ করে তার সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে সংবিধানকে আওয়ামী সরকার কাটাছিড়া করতে করতে এটাকে তারা দলের গঠনতন্ত্রে পরিণত করেছে। আমরা জাতির সামনে প্লেস করেছি ৩১ দফা, সে ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য রাষ্ট্র সংস্কার এর রূপরেখা আমরা প্রদান করেছি। সেটার মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, যেমন বিচার বিভাগীয় সংস্কার আমরা চাই, প্রশাসনিক সংস্কার দরকার, নির্বাচন কমিশনের এমন একটি স্থায়ী সংস্কার দরকার যাতে করে যেই দলই ক্ষমতায় আসুক সেটার জন্য নিউট্রাল ভূমিকা স্বাধীনভাবে কাজ করতে পারে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের করা কমিশনের কাজ কি হবে এবং তার বাস্তবায়নও বা কারা করবে তারও ব্যাখ্যা দেন তিনি। কিন্তু এটার প্রক্রিয়া হচ্ছে যে কমিশনগুলো আপনারা বসাতে পারেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার বসাতে পারে। তারা বিভিন্ন সুপারিশ প্রণয়ন করবে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সাথে কথা বলে, বিশেষজ্ঞদের সাথে কথা বলে প্রপোজালগুলো, রিকমেন্ডেশনসগুলো আসবে। তখন এগুলো রাজনৈতিক দলগুলোকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অঙ্গীকার হিসাবে, প্রতিশ্রুতি হিসাবে প্রদান করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই সমস্ত সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। সেইটুক পর্যন্ত হতে পারে। পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময় দরকার। সেটা অন্তর্বর্তীকালীন বা অনির্বাচিত সরকারের কাজ নয়, সেটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকলে বিভিন্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হয়, আন্তর্জাতিক মণ্ডলে, ব্যবসা বাণিজ্যে, সর্বত্র, তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা উচিত। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবারে অন্যান্য খবর। সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। সকালে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে তলবের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বলেন, চোরা চালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করে ভারত। রাকিব হাসানের রিপোর্ট।
বাংলাদেশ ও ভারতের সঙ্গে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এ পর্যন্ত সমঝোতা স্মারক সই হয়েছে 4টি। সমঝোতা স্মারক অনুযায়ী সীমান্তের 150 গজের মধ্যে ডিফেন্স পটেনশিয়ালিটি আছে এমন কোনো কাজ করতে পারবে না কোনো দেশ। একই সঙ্গে শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের কাছ থেকে নিতে হবে সম্মতি। তবে বিগত সরকারের সুযোগ দেওয়ার কারণে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমানার মধ্যে 3271 কিলোমিটার বেড়া দিয়েছে ভারত, যা করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এখন হইতে কি আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিরহাটে। এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। নতুন করে ভারতকে সীমান্তে আর কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না, বাট একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে, 3 বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম আঙ্গার পোতা ওইটা পুরো পেটের ভিতরে চারোদিক দেওয়া ওরা, আমরা হলো একটা মাঝখানে খালি যে আমাকে একটু এরকম একটা স্পেসেজ আছে, এগুলো একটু আমাকে ট্যাক্টফুলি করতে হয়। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। We have an understanding with regard to fencing the border for security. Our 2 border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সুনির্দিষ্ট রোড ম্যাপ দিয়ে এবছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে তিনি এই কথা জানান। যেসব বিষয়ে সকলে একমত হবে সে বিষয়গুলো সংস্কার করে বাকিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান আমির খসরু। নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লন্ডন ক্লিনিকে চলছে ফিজিওথেরাপি। বড় ছেলে তারিক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান সহ যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরাও হাসপাতালে অবস্থান করছেন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে। হাসপাতাল থেকে দেশবাসীর খোঁজও নিয়েছেন বেগম খালেদা জিয়া। ইউসুফ আলের রিপোর্ট। 9 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শুরুর পর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল যেখানে সর্বাধুনিক চিকিৎসার
সকল সুযোগ সুবিধা রয়েছে। এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাদের পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন? তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। গর্ভধারিণী মাকে সুস্থ করে তুলতে বড় ছেলে তারেক রহমান, যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে সার্বক্ষণিক অবস্থান করছেন লন্ডন ক্লিনিকে। তাদের প্রত্যাশা বেগম জিয়া আশু সুস্থতা লাভ করবেন। ইনশাআল্লাহ ম্যাডাম সুস্থ হয়ে অচিরেই চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরবেন। আশা করি আমরা যে অতি দ্রুত সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট করে বাংলাদেশে উনি রিটার্ন করতে পারবে। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাত 11:30টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে খালেদা জিয়া গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা দলের অগণিত সমর্থকদের। রক্ষা, গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, এটাই আমার আকাঙ্ক্ষা। ইউসুফ আলী, মাই টিভি। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনে সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচন ইসির মূল ভাবনা। এই নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 কমিশনের সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। আইন বাতিলে সরকারকে চিঠি দেয়া হবে। ইনিশিয়েটিভের আলোকে যে প্রপোজালগুলো আসবে সেই প্রপোজালগুলোকে ধারণ করে আইনি পরিবর্ধন সাধনের ব্যাপার আছে। তারপরে আপনাকে আমাদের ওয়েদার ফ্যাক্টরটাকে নিতে হবে যে বাংলাদেশে সাধারণত একটা উইন্ডোতে আমরা ইলেকশন অ্যাভয়েড করে থাকি, এবং তারপরে জাতীয় নির্বাচন যখনই চূড়ান্তভাবে একটা কনসেনসাসে পৌঁছায়, একটা ডেট যখন হয়ে যায়, তার আগে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে কতটুকু করা যাবে কিনা, করলে কখন করা যাবে, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড উইল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার দেওয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্তেরও দাবি জানান। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান ইউনুস। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, টিউলিপ লন্ডনে যেসব সম্পদ ব্যবহার করেন সেসবেরও তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় এসব সম্পদ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তবে ফেরত দেওয়া উচিত। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রফেসর ইউনুস এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপ ও তার পরিবারকে দেয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা তা তদন্ত হওয়া উচিত। ডক্টর ইউনুস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। এদিকে সানডে টাইমস জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপ সিদ্দিক বছরের পর বছর ধরে একটি বাড়িতে বসবাস করছেন, যে বাড়িটি 2 বাংলাদেশি ব্যবসায়ীর একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এড়াতে তিনি সবসময় কথা বলতেন। সানডে টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনা শাসনামলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
এদিকে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনস দেশটির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুদক। অনিয়মের মাধ্যমে 10 কাঠার 6টি প্লট বরাদ্দের ঘটনায় রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অনুমোদিত মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ রাজুকের কর্মকর্তা মিলিয়ে 16 জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুল এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করানো হয় পুলিশ কনস্টেবল সুজনকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসেছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। 23 জানুয়ারি উক্ত মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ ধার্য করা হয়েছে। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা অগ্রগ চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান প্রসিকিউশন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এশিয়া জুড়ে নরওয়ের পণ্য বিপণনের জন্য বাংলাদেশ হাব হিসেবে গড়ে তুলতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকুন আর্ল্যান্ড গুলব্রানসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত গুলব্রানসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরের একটি চিঠি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শক্তিশালী সমর্থন ব্যক্ত করা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন। ফিলিস্তিনের উত্তর গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 সেনা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত 48 ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 46,500 ছাড়িয়ে গেছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জুবাইর রহমানের রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত 32 ফিলিস্তিনি, যার মধ্যে একজন প্যারামেডিক এবং উত্তর জাবালিয়ার একটি স্কুল আশ্রয়কেন্দ্রে 8 জন অন্তর্ভুক্ত। এই সহিংসতা মানবিক সংকট আরও গভীর করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1139 জন নিহত এবং 200 জনেরও বেশি মানুষ বন্দী হন। এ ঘটনায় প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। গাজায় ইতোমধ্যে 46,537 জন ফিলিস্তিনি নিহত এবং 1,09,571 জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত কয়েক মাসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। শনিবারের হামলায় একজন প্যারামেডিক সহ কয়েক ডজন মানুষ মারা যান। উত্তর জাবালিয়ার একটি স্কুল, যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে 8 জন নিহত হন। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন হামলা শুরু করেছে, যদিও লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে একটি শান্তি চুক্তি কার্যকর করার চেষ্টা করছে। এদিকে ফিলিস্তিনের উত্তর গাজায় বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 6 সেনা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজা উপত্যকায় এ সংঘাত মানব ইতিহাসের এক গভীর ক্ষত হয়ে থাকছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্ম প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান বের করা জরুরি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।